দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের দেওবন্দ মাদ্রাসাকে মন্দির ঘোষণা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে জুতা ও ঝাড়ু পেটা করছে সুপারস্টার থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে। ঈদুল আজহার আগে নবনির্বাচিত বিজেপি সরকারের পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সুপারস্টার থালাপতি বিজয় হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে চলছে নেতাকর্মীদের আনন্দ উল্লাস। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী মসজিদ, মথুরার শাহী ঈদগাহ, ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হিন্দুত্ববাদী দাবির তালিকা এবার আরও দীর্ঘ হলো। এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। মুসলমানদের কাছে ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে ভারতের ঐতিহাসিক মসজিদগুলো। বাবরি মসজিদ, জ্ঞানব্যাপী ও মথুরার পর এবার কামাল মাওলা মসজিদকেও হিন্দু মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির আদালত। তবে প্রত্যেকটি ঐতিহাসিক মসজিদকে মন্দিরে রূপান্তরের ক্ষেত্রে একই কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। ভারতের রাজনীতিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে বিরোধী শিবির। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ডাক দিলেন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া থালাপতি বিজয়। তার নেতৃত্বে আগামী জুনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোট। আসলে কি ঘটতে যাচ্ছে ভারতের রাজনীতিতে? এবার নিশানায় উপমহাদেশ ও বিশ্ব ইসলামী শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দ। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু ভারতের দারুল উলুম দেওবন্দের দিকে এবার উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি শকুনদের নজর পড়েছে। তারা এবার ভারতের দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। কথাই বলে, যাকে দিয়ে চক্ষু মানি তাকেই করি অপমানি। ঠিক সেই অবস্থাই হয়েছে এই হিন্দুত্ববাদী উগ্রবাদী বিজেপিদের। কারণ যারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গোটা উপমহাদেশে স্বাধীনতা অর্জন করেছে, আজকে তাদেরকেই একেবারে অস্তিত্বহীন করে ফেলার নীল নকশা শুরু করেছে এই ভারতীয় উগ্রবাদী বিজেপি শুভেন্দুরা। এবং ভারতের দারুল উলুম দেওবন্দকে এবার শিব মন্দির বানানোর ঘোষণা দিয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দুরা। যে কারণে এবার এই উগ্রবাদী শুভেন্দুকে প্রকাশ্যে জুতা ও ঝাড়ু পেটা করেছে থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার ভারতে উগ্রবাদী বিজেপি শুভেন্দুরা তারা ভারতের দারুল উলুম দেওবন্দ সহ মাদ্রাসাগুলোকে মন্দির করার ঘোষণা দেওয়ায় এবার এই উগ্রবাদী শুভেন্দুদের যে প্রকাশ্যে জুতা ও ঝাড়ু পেটা করেছে থালাপতি বিজয় সহ সাধারণ জনতা, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই উগ্রবাদী হিন্দুত্ববাদী শুভেন্দুদের ভুল রাজনৈতিক চালের কারণে এবার তারা যে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। যতই মনে রাখবে আপকা ইমানদারি। একদিকে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু জবাইয়ে কড়াকড়ি, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢোকার অভিযোগ। এদিকে বাংলাদেশের খামারিরা বলছেন গরুর দাম বাড়লেও লাভ কমছে, ক্রেতা কমছে, অনেকেই খামার গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। সব মিলিয়ে উপমহাদেশের কোরবানির অর্থনীতি এখন শুধু ধর্মীয় উৎসবের বিষয় নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, সীমান্ত বাণিজ্য, কৃষি অর্থনীতি, সামাজিক মনস্তত্ত্ব এবং ভোটের হিসাবের বড় এক সমীকরণ। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে মাংসের রাজনীতি কেন হঠাৎ সামনে এলো? কেন আতঙ্কে খামারিরা? কেন ক্ষতির মুখে মূলত হিন্দু গরু পালনকারীরা? বাংলাদেশে ভারতীয় গরু ঢুকলে কার লাভ কার ক্ষতি? আর কেন বছর বছর বাংলাদেশে গরু কোরবানি কমছে? পশ্চিমবঙ্গ সরকার কোরবানির ঈদের আগে গবাদি পশু জবাই নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। সরকার বলছে এটি নতুন কোনো আইন নয়,
বরং বহু পুরনো আইন কার্যকর করার উদ্যোগ। মূলত 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লাগটার কন্ট্রোল অ্যাক্ট বা পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে সামনে এনে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে প্রশাসনিক অনুমোদন ছাড়া পশু জবাই করা যাবে না, সরকারি পশু চিকিৎসকের ছাড়পত্র লাগবে, পশুর বয়স পরীক্ষা করা হবে, গর্ভবতী পশু জবাই নিষিদ্ধ, অনুমোদিত কসাইখানা ছাড়া জবাই করা যাবে না, আইন ভাঙলে জরিমানা ও কারাদণ্ড হবে। সরকারি ভাষ্যে এটি জনস্বাস্থ্য, পশু সম্পদ সংরক্ষণ ও আইন শৃঙ্খলার বিষয়, কিন্তু সমালোচকরা বলছেন এটি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির ঈদের ঠিক আগে এই আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গত এক দশকে গরু ও গরুর মাংসকে কেন্দ্র করে রাজনীতি প্রবলভাবে বেড়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ অনেক জায়গায় গরু পরিবহন, জবাই বা মাংস বহনের অভিযোগে সহিংসতার ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন তুলনামূলক উদার খাদ্য সংস্কৃতির রাজ্য হিসেবে পরিচিত ছিল। কলকাতার নিউ মার্কেট থেকে জেলা শহর সবখানেই গরুর মাংস সহজলভ্য ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নির্বাচনের পর বিজেপি অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস মুসলমান তোষণ করেছে। এই অভিযোগের বিপরীতে হিন্দু ভোট একত্রিত করার কৌশল হিসেবে ধর্মীয় প্রতীকগুলো সামনে আনা হয়। গরু সেই প্রতীকের অন্যতম। ফলে বিশ্লেষকরা মনে করছেন আইন প্রয়োগের প্রশ্নের পেছনে শুধু প্রশাসনিক যুক্তিই নয়, এর সঙ্গে ভোট রাজনীতির সম্পর্কও গভীর। রাজনৈতিক ভাষ্যে বিষয়টি মুসলমানদের কোরবানি বা গরুর মাংসের সঙ্গে যুক্ত হলেও বাস্তবে অর্থনৈতিক ক্ষতির বড় অংশ পড়ছে হিন্দু খামারিদের ওপর, কারণ পশ্চিমবঙ্গে ব্যবসায়িক ভিত্তিতে গরু পালনকারী মানুষের বড় অংশই হিন্দু। তারা বছরের পর বছর গরু পালন করে, দুধ বিক্রি করে, বাছুর বড় করে, শেষে কোরবানির বাজারে পশু বিক্রি করে। অর্থাৎ পুরো অর্থনৈতিক চক্রটি এমন: দুধ উৎপাদন, খামার পরিচালনা, পশু মোটাতাজাকরণ, হাটে বিক্রি, কোরবানির বাজার, চামড়া ও মাংস শিল্প। এই চক্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। অনেক খামারি ব্যাংক ঋণ, এনজিও ঋণ বা বন্ধক রেখে গরু পালন করেন। তাদের সারা বছরের আয় নির্ভর করে কোরবানির মৌসুমের উপর। এখন যদি ক্রেতা না আসে, তাহলে খামারিদের হাতে থেকে যাবে খাদ্য ব্যয়, ঋণের কিস্তি, শ্রমিক খরচ, ঔষধ ব্যয়, পরিবহন খরচ। ফলে তারা আতঙ্কিত। অনেকেই বলছেন এভাবে চললে খামার বন্ধ করতে হবে। কোরবানির আগে সাধারণত পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো অত্যন্ত জমজমাট থাকে, কিন্তু এবার অনেক জায়গায় হাটে ক্রেতা নেই বললেই চলে। কারণ তিনটি। প্রথমত, আইনি অনিশ্চয়তা। ক্রেতারা ভাবছেন গরু কিনে পরে কোনো সমস্যায় পড়বেন না তো। দ্বিতীয়ত, পরিবহন ঝুঁকি। গরু পরিবহনের সময় পুলিশি জিজ্ঞাসাবাদ, কাগজপত্র, আটক এসবের ভয় তৈরি হয়েছে। তৃতীয়ত, সামাজিক উত্তেজনা। ভারতের বিভিন্ন প্রদেশে গরু ইস্যুতে সহিংসতার নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই অনেক মানুষ ঝুঁকি নিতে চাচ্ছেন না। রাজনীতির ভাষায় এটি পোলারাইজেশন পলিটিক্স বা মেরুকরণের রাজনীতি। হিন্দু ভোটকে একত্রিত করা এবং মুসলিম ভোট ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নেয়া ভারতের বহু রাজ্যে বিজেপির পরীক্ষিত কৌশল। পশ্চিমবঙ্গেও সেই কৌশল এখন স্পষ্টভাবে দৃশ্যমান। তবে এখানে একটি জটিলতা আছে। যদি গরুর বাজার ভেঙে পড়ে, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন হিন্দু খামারি, মুসলিম ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চামড়া শিল্প, কসাই, খাদ্য ব্যবসায়ী, স্থানীয় বাজার ব্যবস্থা। অর্থাৎ ক্ষতির পরিধি সাম্প্রদায়িক সীমা ছাড়িয়ে অর্থনীতিতে গিয়ে আঘাত করবে। এখন আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। প্রতি কোরবানির মৌসুমে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশের অভিযোগ নতুন নয়। এবারও ঠাকুরগাঁও, রাজশাহী সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে একই অভিযোগ উঠেছে। কারণ খুব পরিষ্কার, যখন পশ্চিমবঙ্গে বাজারের অনিশ্চয়তা তৈরি হয়, তখন ব্যবসায়ীরা বিকল্প বাজার খোঁজেন। বাংলাদেশ সেই বড় বাজার। বিশেষ করে কোরবানির বিশাল চাহিদা, নগদ লেনদেন, দ্রুত বিক্রির সুযোগ, সীমান্তের দীর্ঘ দুর্বল অঞ্চল। এসব কারণে ভারতীয় গরু পাচারকারীদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় জায়গা। ভারতীয় গরু বাংলাদেশে ঢুকলে লাভবান হয় সীমান্ত চোরাকারবারি চক্র, কিছু পাইকার, অবৈধ পরিবহন নেটওয়ার্ক। আর ক্ষতিগ্রস্ত হয় দেশীয় খামারি, স্থানীয় বাজার, বৈধ ব্যবসা, রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থা। কারণ ভারতীয় গরু তুলনামূলক কম দামে এলে বাজারে মূল্যচাপ তৈরি হয়। বাংলাদেশের খামারিরা এখন দ্বিমুখী চাপে। একদিকে খাদ্যের দাম, খোল ও ভুসির মূল্য, ঔষধ, শ্রমিক ব্যয়, বিদ্যুৎ সবকিছুর খরচ বেড়েছে।
অন্যদিকে ক্রেতারা বেশি দাম দিতে চাচ্ছেন না, ফলে খামারিরা বলছেন খরচই উঠছে না। অনেকেই ঋণ নিয়ে গরু পালন করেন, ঈদের বাজারে ভালো দাম না পেলে তারা ঋণ শোধ করতে পারেন না। পরিসংখ্যান বলছে 2019 সালের পর বাংলাদেশে গরু কোরবানির সংখ্যা কমেছে। বিশ্লেষকরা 5টি প্রধান কারণের কথা বলেছেন। প্রথমত, কোভিড পরবর্তী অর্থনৈতিক দুর্বলতা, অনেক পরিবারের আয় কমেছে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের সঞ্চয় কমেছে। তৃতীয়ত, গরুর দাম বৃদ্ধি, 1 লাখ টাকার গরু কিনতে অনেকেই সক্ষম নন। চতুর্থত, ছাগল ও ভেড়ার দিকে ঝোঁক, কম খরচে কোরবানি করতে অনেকে ছোট পশু বেছে নিচ্ছেন। পঞ্চমত, মধ্যবিত্তের সংকট, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এখন সবচেয়ে বেশি চাপে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশে কোরবানিযোগ্য পশুর ঘাটতি নেই, বরং বেশি আছে। কিন্তু খামারিদের ভয় অন্য জায়গায়, কারণ পশু বেশি মানে বাজারে প্রতিযোগিতাও বেশি। আর যদি ভারতীয় গরুও ঢুকে তাহলে দাম আরো কমে যেতে পারে। খামারিদের ভাষায় চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলে দর পড়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্তে গরু শুধু একটি পশু নয়, এটি বহু বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার অংশ। একসময় বাংলাদেশ ব্যাপকভাবে ভারতীয় গরুর ওপর নির্ভরশীল ছিল, পরে দেশীয় খামার শিল্প বাড়তে শুরু করে। সরকারি প্রণোদনা, খামার সম্প্রসারণ, স্থানীয় উৎপাদন বৃদ্ধির ফলে বাংলাদেশ অনেকটাই স্বনির্ভর হয়। কিন্তু সীমান্ত যদি আবার দুর্বল হয় তাহলে দেশীয় শিল্প নতুন চাপে পড়তে পারে। পশ্চিমবঙ্গের হাটে আজ যে আতঙ্ক, তার ঢেউ লেগেছে বাংলাদেশের সীমান্তেও। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে ভোটের হিসাব, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি টাকার পশু অর্থনীতি। গরু এখানে শুধু কোরবানির পশু নয়, এটি একজন খামারির বছরের সঞ্চয়, একজন কৃষকের ঋণ শোধের ভরসা, একজন শ্রমিকের আয়ের উৎস, একটি পরিবারের বেঁচে থাকার লড়াই। কিন্তু যখন ধর্ম, রাজনীতি আর অর্থনীতি একই বিন্দুতে এসে সংঘর্ষে জড়ায়, তখন সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষই। এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গ কি মাংসের রাজনীতি থেকে বেরিয়ে অর্থনৈতিক বাস্তবতার দিকে ফিরবে? বাংলাদেশ কি সীমান্ত চোরাচালান ঠেকিয়ে দেশীয় খামারিদের রক্ষা করতে পারবে? আর দক্ষিণ এশিয়ার এই বিশাল পশু অর্থনীতি, সেটি কি রাজনৈতিক মেরুকরণের শিকার হবে, নাকি টিকে থাকবে বাস্তবতার শক্তিতে? কারণ শেষ পর্যন্ত হাটের প্রতিটি গরুর পেছনে শুধু ধর্ম নয়, জড়িয়ে থাকে হাজারো মানুষের জীবন, ঋণ, শ্রম আর ভবিষ্যৎ। কথাই বলে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই অবস্থা হয়েছে ভারতীয় উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপির। কারণ ভারতে এই যে দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দ গোটা ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু, যাদের মাধ্যমে গোটা ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছে এবং ব্রিটিশদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। সুতরাং আজকে এই পশ্চিমবঙ্গে শুভেন্দুরা ক্ষমতায় এসেই, বিজেপি হিন্দুত্ববাদীরা ক্ষমতায় এসেই তারা সেখানে একের পর এক মাদ্রাসা মসজিদকে মন্দিরে রূপান্তরিত করার পাশাপাশি এবার ভারতের ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দকেও তারা শিব মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। তো কথাই বলে যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক এই অবস্থা হয়েছে এই উগ্রবাদী হিন্দুদের। এদের সময় হয়তো ঘনিয়ে আসছে, যেই কারণে এরা অতিমাত্রায় ক্ষেপে গেছে। এদের পতন একেবারে ঘনিয়ে আসছে। আর না হয় যারা গোটা উপমহাদেশে স্বাধীনতা অর্জন করলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো, ব্রিটিশদেরকে ভারতীয় উপমহাদেশ থেকে তাড়িয়ে দিল, আজকে তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আজকে তাদেরকে অস্তিত্বহীন করে ফেলার নীল নকশা তারা তৈরি করছে। সুতরাং ভারতীয় উপমহাদেশে দারুল উলুম দেওবন্দকে অস্তিত্বহীন করে ফেলার নীল নকশা যারাই তৈরি করবে তারাই অস্তিত্বহীন হয়ে যাবে, এটাই ইতিহাস বলে এবং ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। সুতরাং এই ইতিহাস থেকে যদি এই উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীরা তারা যদি শিক্ষা না নেয় এবং তারা যদি এই দারুল উলুম দেওবন্দ সহ ভারতের মুসলমানদের বিরুদ্ধে একভাবে তাদের যেই নীল নকশা সেগুলো যদি তারা বাস্তবায়ন করতেই থাকে, তাহলে খুব শীঘ্রই এই গোটা হিন্দুত্ববাদী বিজেপি সন্ত্রাসী তাদের পতন অনিবার্য। এবং এই শুভেন্দুরা তারা ক্ষমতায় এসে মুসলমানদেরকে সার্বিকভাবে নির্যাতন করার পাশাপাশি এখন দারুল উলুম দেওবন্দের দিকে তারা নজর দিয়েছে। দারুল উলুম দেওবন্দকে ধ্বংস করা,
দারুল উলুম দেওবন্দকে অস্তিত্বহীন করে ফেলা কি এত সহজ না। যারা গোটা উপমহাদেশকে স্বাধীনতা এনে দিল, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো, নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এরপরে এই উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম অর্জন করেছে, সুতরাং এত সহজে তাদেরকে অস্তিত্বহীন করে ফেলবে এটা সম্ভব না। বরঞ্চ এই হিন্দুত্ববাদী, উগ্রবাদী, সন্ত্রাসী, জঙ্গিরা এরাই অস্তিত্বহীন হয়ে পড়বে ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।